ডক্টর ইউনূস একটি রক্ত পিপাসু ড্রাকুলা। কারণ বাংলাদেশের রাজনীতিতে এরকম বর্বর রাজনীতিবিদ অতীতে কোনোদিন জন্ম নেয়নি। বিগত 17 মাসে এই ইউনূস বাংলাদেশের টোটাল মানবিকতাকে ধ্বংস করেছে, আমাদের বিবেককে ধ্বংস করেছে, মনুষ্যত্ব বোধকে ধ্বংস করেছে। সর্বোপরি বাংলাদেশকে বিশ্বের রাষ্ট্রে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে ইউনূস কায়েম করেছে। এবং এই ইউনূস গত 17 মাসে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবধারা ভাবমূর্তি শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। ইউনূস নিজে একজন এতটাই মানে নরপশু বা নরপিচাস আমি বলবো যে মানুষের জীবনের মূল্য তার কাছে কিছু নেই। সে শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের শহীদ যেসব তাদের যে চেলাচামুন্ডা আছে তাদের ব্যাপারে সে খুব সতর্ক, যেমন শহীদ আবু সাইদ, তাদের শহীদ কি জানি কি ভাঙ্গে ফেলা হাদি, এই টাইপের যারা আছে তাদেরকে নিয়ে ইউনূস ব্যস্ত। কিন্তু বিগত 17 মাসে এই বাংলাদেশে কত হাজার মানুষকে হত্যা করা হয়েছে, কত শত শত নারীকে ধর্ষণ করা হয়েছে, প্রতিদিন বাংলাদেশে আসলে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। তো সুতরাং আপনি যদি ইউনূসকে তুলনা করতে বলেন কারোর সাথে, আমি ইউনূসকে স্ট্রেইট ওয়ে বলতে পারি সে একজন বর্বর, সে একজন নরপিচাস, সে একজন রক্তকেকু ড্রাকুলা। এর চেয়ে বেশি কিছু বলার আমাদের নাই। এবং ইসমাইল ভাই তো জালিয়াতি, ইসমাইল ভাই দেখেন ইসমাইল ভাই দেখেন সে আরো কত বড় জালিয়াতি আজকে করেছে। সে হচ্ছে দেখেন বাংলাদেশে যে সঞ্চয়পত্র যে এটা 5 লাখের বেশি আপনি জানেন যে রাখা যায় না। এখানে সাধারণত যারা বিদেশে থাকে বা সরকারি চাকরি করে রিটায়ারমেন্টে এসেছে তারা তাদের পরিবার চলার জন্য তাদের ফ্যামিলির নামে কেউ 5 লাখ 10 লাখ হয়তো 1-2 অ্যাকাউন্ট করে এই টাকাটা তারা রাখে এবং ওখান থেকে 3 মাস পর পর যে টাকাটা পায় সেটা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এই ইউনূস, জালিয়াতি ইউনূস, সে নিজে তার গ্রামীণ ব্যাংকের জন্য 5 বছরের সুদ মওকুফ করেছে, সে নিজে 666 কোটি টাকা কর মওকুফ করেছে, সে গ্রামীণ ফোনের 12,000 কোটি টাকা সে আত্মসাৎ করেছে তার ফাউন্ডেশনের নামে নিয়ে। ওই টাকাটা যেটা বাংলাদেশ সরকার পাওনা ছিল সে টাকাটা নিজে। আজকে দেখেন সে এই সঞ্চয়পত্রের উপরে 10% কর চাপিয়ে দিয়েছে, সঞ্চয়পত্রের উপরে 10% কর চাপিয়ে দিয়েছে। তাহলে সাধারণ মানুষের কষ্টের টাকা যেখানে কর দিতে হবে সেখানে এই নরপিচাস তার ব্যাংকের টাকা, তার করের টাকা সে মওকুফ করে নিয়েছে। তো সে কিভাবে সে তো রক্তকে করছে অনেক বড়, তাকে বলা উচিত আসলে সে তো মানুষ রূপী কোনো মানুষের পর্যায়ে পড়ে না। যে সাধারণ মানুষের রক্ত চষে টাকা নিয়ে যাচ্ছে তো তাকে তো আমরা মানুষ বলতে পারি না। এবং বিগত 1 মাসের উপর হলো বাংলাদেশে গ্যাস নিয়ে যে কেলেঙ্কারি চলছে, গ্যাসের উপরে যে মহামারীটি রচিত হয়েছে বাংলাদেশে, সাধারণ মানুষ গ্যাস নিয়ে যে কষ্টে আছে সেটি নিয়ে ইউনূসের প্রশাসন থেকে কোনো কথা নেই। উপরন্তু এই ইউনূস তার প্রভুদের কাছে কাতারের যে চুক্তিটি ছিল যেখানে আমরা পার ইউনিট গ্যাস কিনতে পারতাম $9 কমে, সেটা $14 বেশি পার ইউনিট গ্যাস ক্রয়ের সে চুক্তি করেছে এবং 1 লক্ষ কোটি টাকা সে কাতারের সাথে আমেরিকার কাছ থেকে পিটার হাসার কোম্পানি থেকে সে এলএনজি কিনছে। তাহলে এই চাপগুলো কাদের উপরে পড়বে? সাধারণ জনগণের উপরে। তাহলে ইউনূস কখনোই জনবান্ধব কোনো মানুষ না। সে আসলেই মানুষ যে তাকে যে নামে অভিহিত করে সে আসলে তার চেয়েও খারাপ কিছু। আগামী নির্বাচনের 12 তারিখের যে নির্বাচনটি, সেই নির্বাচনকে কেন্দ্র করে, মেটিকুলাস নির্বাচনকে কেন্দ্র করে তাদের হচ্ছে নতুন যে ধান্দাটি তারা এনেছে সেটা হলো মেটিকুলাস বোরখা প্রজেক্ট। আপনারা জানেন যে এটা পেপারে পত্রিকাও এসেছে এবং আমরা বিভিন্ন ব্যক্তিগত সূত্র বলেন বা নিজেদের জানাশোনা মানুষজনের কাছ থেকেও জানতে পেরেছি এটার সংখ্যা 2 কোটি, নট 40 লাখ, নট 1 কোটি। তাদের ফ্যাক্টরিতেই অর্ডার দিয়েছে 2 কোটি বোরখা এবং এই বোরখা সারা বাংলাদেশে তারা আসলে ছড়িয়ে দিবে। কারণ আপনারা জানেন যে তাদের যে নিনজা চেহারা, যে বোরখাতে যে তারা পরে যে নিনজাদের মতো যে তাদের যে বোরখা পরিহিত রূপ, কারণ তাদের আইডি কার্ড দিবে ঠিকই, আইডি কার্ড সেটা কিন্তু আপনি বোরখা খুলে ওই পুলিং বুথে কেউ দেখতে পারবে না, কারণ তাদের বোরখার চেহারাতে ওইভাবে ঢাকা থাকবে। তারা ওই যে নিনজাদের যে বোরখা পরার সিস্টেম সেটা ফলো করবে। আলটিমেটলি এই বোরখা পরিহিত মহিলারা এবং তারা সেটাকে ভাগ করে দিবে বাংলাদেশে এবং জামাতের টার্গেট হচ্ছে 153 থেকে 173টি আসন এবং সেই আসনে মূলত নারী ভোটারদেরকে তারা জানে যে ম্যাক্সিমাম যে টার্গেট করেছে যে কোনগুলোতে মোটামুটি আওয়ামী লীগের
আওয়ামী অধ্যুষিত এলাকা বেশি বা কোনগুলোতে একটু বিএনপি চাপে আছে বা বিএনপি জিতবে না, এবং ঠিক ওই আসনগুলোতে তারা আওয়ামী লীগের যে এই যে তারা আপনারা আরেকটি বিষয় শুনছিলেন যে তারা সবার কাছ থেকে এনআইডি কার্ড সংগ্রহ করছে, এনআইডি কার্ড গুলো সংগ্রহ করছে এবং বিশেষ করে এগুলো নারীদের কাছ থেকে তারা বিশেষ সংগ্রহ করছে। এই কারণে সংগ্রহ করছে এই নিনজা বাহিনী, গুপ্ত বাহিনী, তারা ওই নিনজা চেহারা নিয়ে বোরকা পরে তারা নিনজা হয়ে তারা ওই বিভিন্ন যে এলাকার ওই এলাকাতে তারা চলে যাবে, যেহেতু বোরকার হিজাব খুলবে না, হিজাব খোলা তাদের জন্য নিষেধ, পরপুরুষের সামনে তো তারা এটা করবে না, না করে এই ধর্ম ব্যবসায়ীরা, এই মুনাফেকরা, এই ইসলাম প্রচারের নামে যে ভণ্ডরা বাংলাদেশে যারা এখন কাজ করছে, জামাতি ইসলামী সহ অন্যান্য মুনাফিক ইসলাম যতগুলো আছে, এই বাটপার গুলা ওই এলাকাতে গিয়ে এই নিনজা চেহারা নিয়ে তারা এই ভোটগুলো তারা জাল ভোট দিবে, যেহেতু আপনি চেহারা দেখার আর কোনো ইয়ে নেই। এবং যদি কোনো এলাকাতে ভোটারের আপনি লিখে রাখেন আজকে যে ভোটার আইডি কার্ডের সাথে ওই নিনজার চেহারার মিল নাই, ওই এলাকাতে তুলকালাম গন্ডগোল হয়ে যাবে, ভোটই বন্ধ হয়ে যাবে, ওরা মারামারি করে এমন অবস্থা করবে। কারণ তাদের মেটিকুলাস প্ল্যানই হচ্ছে যে যেহেতু নারীদের বলবে, হ্যাঁ, নারীদের ভোটের সংখ্যা বাংলাদেশে বেশি এবং আওয়ামী লীগের অঞ্চলগুলোতে অধিকাংশ নারী ভোটাররা কেউ কিন্তু ভোট কেন্দ্রে যাবে না, এটা তারা জানে, কিন্তু তারা ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, অনেকেই হোক, তারা ওই ভোটার আইডি কার্ড গুলো তারা সংগ্রহ করছে তারা নির্বাচনের ইয়ের জন্য। এবং তারা আপনার এটা টেনশন করারও কিছু দরকার নাই, যেখানে স্মার্ট কার্ড নাই তাদের কাছে তো ভোটার নাম্বার আছে, ওই ভোটার নাম্বার দিয়ে তারা প্রিন্ট করে নিবে, প্রিন্ট করে কার্ড বানাই নিবে তারা। যেমন জুলাই আগস্ট আন্দোলনে যেমন স্টুডেন্ট কার্ড বানিয়ে স্টুডেন্ট হয়ে গিয়েছিল, তারা নির্বাচন কমিশন থেকে তারা ওইগুলো বাঁচতে, কারণ তাদের সব জায়গাতে ওয়েল সেট আপ, তারা ওইখান থেকে তারা চিন্তা ইয়ে করেছে যে কোথায় কোথায় স্মার্ট কার্ড দেওয়া হয়নি, বিশেষ করে যেগুলোতে স্মার্ট কার্ড দেওয়া হয়নি ওই ভোটগুলাকে তারা বেশি জালিয়াতি করবে তাদের এই নিনজা বাহিনী দিয়ে। এবং এটা বিএনপি হয়তো টেরও পাচ্ছে না যে জামাত আসলে কোন গেমে এখানে লিপ্ত আছে। এবং একটা জিনিস আপনাকে সুস্পষ্ট ভাবে বলি ইসমাইল ভাই, এই নিনজা বাহিনী এই যে কর্মটি সাধিত করবে সেখানে কিন্তু প্রশাসন সম্পূর্ণভাবে এই জামাত এবং গুপ্ত শিবির বা এই নিনজা বাহিনীর পক্ষে অবস্থান নিবে, কারণ ইতিমধ্যেই এটা সেনাবাহিনী প্রমাণ করে দিয়েছে যে সেনাবাহিনী জামাতেরই হচ্ছে একটি আপনার কি বলবো সেফগার্ড শাখা, না সেফগার্ড শাখা, রক্ষা কবচ। কারণ জামাতের সবকিছু তো এখন জায়েজ করা হচ্ছে এবং তাদের সবকিছুই আসলে রক্ষাকর্তা হচ্ছে আমাদের বাংলাদেশ হানাদার বাহিনী। এখন হানাদার বাহিনীরাও চাচ্ছে যে বাংলাদেশে আসলে মৌলতন্ত্রের, মৌলবাদের, জঙ্গিবাদের একটি উত্তম চাষাবাদের উর্বর ভূমি হোক। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন জাতিসংঘ তহবিল কিন্তু আগামী জুলাইতে বন্ধ হয়ে যাচ্ছে, তো জাতিসংঘের তহবিল যদি জরুরতে নেমে আসে তাহলে আমাদের যারা হানাদার বাহিনীর সদস্যরা বিশ্বের শান্তিরক্ষী মিশনে আছে তাদের তো ব্যাক করতে হবে বাংলাদেশে, তাহলে বাংলাদেশে ব্যাক করলে তারা খাবে কি? তাহলে বাংলাদেশে ব্যাক করলে তারা এখন এই যে বাংলাদেশে যদি একটা হরিলুট অবস্থা না হয় এবং বাংলাদেশে যদি এই নিনজা বাহিনীকে ক্ষমতায় না নিয়ে আসতে পারে তাহলে তারা তো বাংলাদেশে তাদের খাওয়া নাই। কারণ বাংলাদেশের উন্নয়ন যতটুকু হয়েছে দ্যাট ইজ ফুল স্টপ, এরপরে বাংলাদেশের আর কোন উন্নয়ন হবে না। 2024-এর 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনা যে প্রজেক্ট গুলো 90% বা 80% শেষ করে দিয়েছিলেন তার মধ্যে 2-1টা প্রজেক্ট আপনার শেষ হয়েছে, এছাড়া এরপরে বাংলাদেশে আর কোনো উন্নয়নের কোনো কিছু হবে না, এটা আপনারা লিখিত নিতে পারেন, এরপরে এটা হওয়ার সম্ভাবনাই নাই। এরপরে যে কাজটা হবে সেটাই হচ্ছে এই বাংলাদেশটাকে টোটালটাকে একটা মৌলবাদের উত্তম চারণভূমি করে এখানে এই সকলে মিলে এই দেশটাকে আসলে ধ্বংস করবে। এছাড়া এই বাংলাদেশের আগামীর কোনো ভবিষ্যৎ আছে বলে অন্তত আমরা মনে করি না। ধন্যবাদ। জি জি ধন্যবাদ। আচ্ছা, আমি বোরখার প্রসঙ্গে আবার আসি। এই যে এক ভাই বলছেন বোরখা একটি স্টেলথ প্রযুক্তি, ভাই জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বোরখা যদি বলে, হ্যাঁ বোরখা মুখমণ্ডল চেক করার কোনো স্কোপ নাই, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। টিচাররা বিনয় করে বলছিলেন, বাবারে তুমি যদি পরীক্ষা দাও আর তোমার বদলে কেউ পরীক্ষা দিচ্ছে কিনা সেটা একটু পরীক্ষা করার জন্য মুখের চোখ নাক কিছু অংশ তো একটু দেখাইতে হবে, সেটার প্রতিবাদ করেছিল, তখন হয় নাই। 6 কোটি ভোটার নারী মহিলা ভোটার, বোরখা আরো বেশি বানানো হচ্ছে, 6 কোটি মহিলা ভোটার, হ্যাঁ বোরখার 6 কোটির উপর আছে মহিলা ভোটার, তাদের বোরখা, তার মানে তো গার্মেন্টস গুলো খুব ব্যস্ত। এটা কি ইম্পোর্ট করা হচ্ছে নাকি বাংলাদেশে তৈরি হচ্ছে বোরখা? পাকিস্তান না, বাংলাদেশে তৈরি হচ্ছে।
ও বাংলাদেশের কাপড় ইম্পোর্ট করা হচ্ছে বিক্রি হচ্ছে, কাপড়ও বিক্রি হচ্ছে, মানে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলো ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, নির্বাচনে নেশা করে এইসব আজে আর বাজে কথা। আরেকটা জিনিস ইসমাইল ভাই খেয়াল করবেন, এই জামাতের নিনজা শাখার, হ্যাঁ নিনজা শাখার যখন সদস্যরা ওই যে বিভিন্ন বাসা বাড়িতে বা এক জায়গায় হাঁটে, তাদের সকলেরই বোরকার ডিজাইন এক। আচ্ছা আচ্ছা, আমি 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 একবার তাদের মহিলা শাখার একটি মিটিং দেখেছিলাম উত্তরাতে, মহিলা শাখার উত্তরা আজমপুরে একটি মিটিং দেখেছিলাম, জামাতের মহিলা শাখার মিটিং নিনজা বাহিনীর, এবং নিনজারা দেখছি যে সিরিয়াল ধরে হেঁটে আসছে এবং সকল নিনজাদের বোরকার একই ডিজাইন। তার মানে একই ফ্যাক্টরিতে একই কাটিং মাস্টার কাট করে, একটা ফ্যাক্টরিতে যেগুলো তৈরি হয়েছে সেগুলো একই ডিজাইন হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ব্যাংকে টাকা তুলতে গেলে নারীদের মুখমণ্ডল দেখানোর যদি ক্ষমতা রাখেন, তাহলে ভোট কেন্দ্রে চেহারা দেখার চার্জ করতে বাধা কেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ইসমাইল ভাই। নির্বাচনের ধারাবাহিকতা একটু বুঝিয়ে বলবেন। জি ধন্যবাদ আপনাকে। ইউনূস এর পতন চাই। জি ধন্যবাদ আপনাকে। এইসব বোরকা মেটিকুলাস ডিজাইনের এরা ভোটে জিতে আবার যাবার প্ল্যান করছে। জি ধন্যবাদ ভাই, প্লিজ। জি ধন্যবাদ। 12 তারিখের পর জামাতকে খুঁজে পাওয়া যাবে না। জি ধন্যবাদ। আক্তার জামান তিনি বলছেন বোরখা নারীদের একটি ইসলামী পোশাক, ঠিকই, হ্যাঁ, কিন্তু এই বোরখা দিয়ে যে কোনো প্রতারণা খুব সহজ। এই যে মিসইউজ করা, যারা এগুলা করে তাদেরকে ধিক্কার জানাবে দেশবাসী। বিএনপি ইসমাইল ভাই করার পরিকল্পনা করছে। হ্যাঁ বলেন। ইসমাইল ভাই, বোরখা কখনো ইসলামী পোশাক না, ইসলামে বোরখার কথা বলাই হয়নি। এটা আচ্ছা, আমরা যদি ধরেও নেই, যেহেতু এখন বলা হচ্ছে ইসলামী পোশাক, এটা ইসলামী মুখমণ্ডল ঢাকতে হবে, সরাসরি ঢাকতে হবে, না, ইসলামী মুখমণ্ডল ঢাকার কথাও বলা হয়নি। একমাত্র আপনার আল্লাহ পাক তার রাসূলের স্ত্রীর ব্যাপারে উনি বলেছিলেন তারা যেন তাদের শরীরের মানে বুকের অংশ এবং সতর যাতে ঢেকে রাখে, এটা হলো নবীদের স্ত্রীদের কথা বলা হয়েছে। তারপরও মানে এটা শালীন পোশাক পরতে বলা হয়েছে। এইভাবে নিনজার মতো বোরখা পরে কোথাও হাঁটতে এটা বলা হয়নি। মানে এটাকে মূলত এই যে মোল্লারা বাটপাররা এটাকে এইভাবে এটা বানিয়েছে ইসলামী পোশাক বলে এটাকে মানে চালিয়েছে। এখানে ইসলামে এই ধরনের কোনো পোশাকের কথা বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি একজন ছেলে, আমি আমার বোরখা প্রস্তুত করছি যাতে ভোট কেন্দ্রের জনতার আক্রমণের মুখোমুখি না হই। হ্যাঁ ঠিক আছে, এটা পজিটিভ ব্যবহার এক ধরনের, যে আপনি কারো ক্ষতি করতে চান না, আপনারা ক্ষতি না হোক। দুঃসম্পর্কে কাকা ভীষণ পাজি, তার কাজেই হচ্ছে মিথ্যা মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড। সুদী মহাজন কাকুর জন্য দোয়া করবেন। ইনকিলাব সাইদাবাদ। জি ধন্যবাদ আপনাকে। তারেক জিয়া আজকে ভোটের প্রচারণা শুরু করেছেন। ইউনূস জঙ্গি দলে যোগ দিয়েছেন। জি ইউনূসের জঙ্গি দলে। জি দুই ছাগল আপনারা আমার কি ছাগলের মতো লাগতেছে? না আমি না, ওই যিনি কমেন্ট করেছেন আব্দুল মুনির, তার চেহারা কিন্তু ছাগলের মতো, দেখেন আমাদের না। ছাগলের কিন্তু দাম আছে 8,000 টাকা, কিন্তু এই সাধারণ মানুষের দাম, এই প্রার্থীরা দিচ্ছে 500 টাকা। ছাগলের দাম 8,000 টাকা, ভোটারের দাম 500 টাকা। আচ্ছা, ইউনূসের পতন হলে মিষ্টি বিতরণ করব। জি ধন্যবাদ আপনাকে। তারেক রহমান তো বলেছিল 300 ফিট দরকার ছিল না, আরো কাজ আছে, সেই কাজগুলো দরকার ছিল। হ্যাঁ জানার আছে, ঠিক আছে, আই হ্যাভ এ প্ল্যান গুলো আসবে, একদম ঠিক। বোরখা পরে ভোট দিতে যাবে তাদের চেনার উপায় নেই, সব জাল ভোট হবে। ইসমাইল ভাই আমি একদম সঠিক বলছি। জি জাল ভোট হবে, বোরকা পরে গেলে পুরুষরা যাবে, জাল ভোট হবে, স্বাভাবিক, নারীরাও যাবে, জাল ভোট হবে। বিএনপি নির্বাচন বর্জন করার পরিকল্পনা করেছে, বর্তমান আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার। আচ্ছা এটা ঠিক বুঝতে পারেন, এই ধরনের কোন ইঙ্গিত কি আছে? জি তানভীর সাহেব 1 মিনিট নেই। ওকে, তাহলে এই ধরনের ইঙ্গিত নাই। তবে ইসমাইল ভাই এই বিষয়ে একটা মিনিট আমি একটু বলি। সেটা হচ্ছে ইউনূস যে মেটিকুলাস ডিজাইনের নির্বাচনটি করতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে ইউনূস হানাদার বাহিনী সহ পশ্চিমারা এবং পাকিস্তানি এবং তার কিরা যাচ্ছে যে জামাত সহ তারা ক্ষমতায় আসুক, এবং সেটা যদি ইউনূস সাকসেসফুলি করতে পারে তাহলে তো ক্ষমতা নির্বাচন হয়েই যাবে। এবং বিএনপি যদি মোটামুটি ভাবে সব দিক থেকে বুঝতে পারে যে এই নির্বাচনে বিএনপি যদি এভাবে অংশগ্রহণ করে বিএনপির সক্ষমতা হবে না নির্বাচন থেকে উত্তরণ হওয়ার,
তাহলে বিএনপি নির্বাচন 100% বয়কট করবে এবং এই নির্বাচনটি তখন পোস্টপন্ড হবে। এছাড়া এখানে অন্য আর কোনো আপনার কোনো কিছু আসলে কোনো সূত্র এখানে আর নেই। সূত্র একটাই, বিএনপি যদি ওভার কনফার্ম না হয় যে তারা ভোটে জিতবে না, তাদের কিন্তু বিএনপি নির্বাচন বয়কট করার অতীত ইতিহাস আছে এবং তারা সেটা করবে। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে বিএনপি তখনই সঠিকভাবে নির্বাচন করে যখন বিএনপি জানে যে বিএনপি 100% জিতবে। যদি বিএনপি 100% জিতবে এটা জানে, তখনই নির্বাচন করে। যখন জানে যে জিতবে না, তখনই বিএনপি এই নির্বাচনটি পোস্টপোন করবে বা ভণ্ডুল করবে। ধন্যবাদ। তার মানে 350 কোটি টাকা গেল এবং আরো বাড়তে পারে, নির্বাচনী খরচ 350 কোটি টাকা আরো বাড়তে পারে। না, 3100 কোটি টাকা, 3100 কোটি টাকা নির্বাচনী খরচ। আচ্ছা তানভীর সাহেব আপনি একটু বলতে থাকুন এই বিষয়ের উপর। আমি একটা জাস্ট জরুরি ফোন এসেছে, এটা একটু ধরি। জি, আপনি একটু বলতে থাকুন প্লিজ এই বিষয়ের উপর। জি, বিএনপি এবং জামাত একে অপরকে এখন কিন্তু দোষারোপের রাজনীতি শুরু করেছে। তারা বলে কি যে 2001 থেকে 2006 বিএনপি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখানে জামাত একটা জিনিস হাইড করে, আমি আপনাদেরকে বলে দিই। 2001 থেকে 2006 যে ইয়াটি জরিপটি চালিত হয়েছিল যে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার টানা 4 বার শীর্ষ চ্যাম্পিয়ন, সেখানে জামাতের শতকরা 71% এমপি দুর্নীতিগ্রস্ত ছিল, বিএনপি ছিল 51%। জামাতের যেসব সংসদ সদস্য ছিলেন 2001 থেকে 2006, তাদের মধ্যে 71% ছিল দুর্নীতিগ্রস্ত এবং বিএনপির যে সংসদ সদস্যরা ছিলেন তাদের মধ্যে ছিলেন 51% দুর্নীতিগ্রস্ত। তার মানে কি, জামাত এবং বিএনপি দুর্নীতিতে, বিএনপি যদি চ্যাম্পিয়ন হয়, বিএনপি বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে, কিন্তু জামাত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিতে। কারণ তাদের সংসদ সদস্যদের যারা ছিলেন তাদের 70% প্লাস হচ্ছে তাদের দুর্নীতির চিত্র। এবং এখন বাংলাদেশ আপনারা শিক্ষা, স্বাস্থ্য এবং আমাদের যে সার্ভিসের যে সেক্টর গুলো রয়েছে, যেগুলো ডেভেলপমেন্ট সেক্টর গুলো রয়েছে, সমস্ত কিছু, ব্যাংক, বিমা, এভরিথিং আন্ডার কন্ট্রোল অফ জামাত। জামাতের নিয়ন্ত্রণে দেশের অর্থনৈতিক প্রত্যেকটি জিনিস তারা তাদের করায়ত্ত নিয়েছে। আর বিএনপি নিয়েছে হচ্ছে এই যে বিভিন্ন হাট বাট বাজার টাজার, এগুলো এখান থেকে নিয়মিত চাঁদাবাজি করা যায়। বাট বাংলাদেশের অর্থনীতির যতগুলো সেক্টর আছে প্রত্যেকটি সেক্টরকে জামাত কিন্তু তাদের হস্তগত করেছে। সুতরাং আপনারা যারা এই আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা এখনো যারা এই ভোট দেওয়ার জন্য চিন্তায় আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো, এই দেশটিকে বাঁচাতে হলে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হলে, এবং আমাদের দেশটিতে যদি আপনারা অন্যান্য দেশের দাবিদারি রাষ্ট্রপতি দিতে না চান এবং নারীদেরকে যদি বস্তাবন্দি হতে দিতে না চান, বিশেষ করে জামাত আমিরের যে আপনারা প্রেস কনফারেন্সটি আল জাজিরাতে যেটি প্রকাশিত হয়েছে, তো সেখানে সে নিজেই নারী নেতৃত্ব নিয়ে সে এমন কিছু কথা বলেছে, নারীদের উচিত জামাতকে শক্তভাবে প্রতিহত করা। বোরখা যারা নিয়ে যাবে, জামাতের ওই লোকজনদেরকে আপনারা নিজেরা বোরখা পরিয়ে তাদেরকে আপনারা বেঁধে লাইভ করে জাতিকে দেখাবেন এই জামাতের নিনজা বাহিনীর নিনজা কাজকর্ম। কারণ তারা শুধু আপনাদেরকে বোরখা পরাতে চায় না, তারা টোটাল বাংলাদেশটিকে আসলে বোরখা পরাতে চায়, আমাদের সকলের চোখে বোরখা পরাতে চায়, যাতে করে আমরা এই বাংলাদেশটিকে আসলে তাদের হাতে তুলে দেই। আমরা সকলে সচেতন হই, আমরা সকলে আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন থাকি, যাতে করে আমাদের ভোটের অধিকার, আমাদের দেশটিকে কেউ যেন আফগানিস্তান, পাকিস্তান বা সিরিয়া বানাতে না পারে। এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিকিয়ে দিতে যাচ্ছে, জামাত বিএনপি উভয়, সকলকেই আমরা বর্জন করব। আমরা আগামী 12 তারিখের ভোট দিতে আমরা যাব না, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের একেবারে নীরব প্রতিবাদ। সুতরাং জনগণ যদি ভোট কেন্দ্রে না যায়, জনগণ যখন এই দেশদ্রোহীদেরকে প্রতিহত করবে, স্বাভাবিকভাবে বাংলাদেশকে তারা ক্ষতি করতে পারবে না। এবং তার জন্য এই দেশটিকে বাঁচাতে হলে আমার আপনার সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। এবং আমাদের প্রতিহত এবং প্রতিবাদের ভাষা একটাই, নো ভোট নো ভোট। আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, এটাই হোক আমাদের প্রতিবাদ। এবং আমরা সকলের অবস্থান থেকে অন্তত একটা দিন দেশের জন্য আমরা নিজেদেরকে নিজেদের জীবনের একটি দিন শুধু আমরা এই দেশটির জন্য দেই, আর কিছু না। আমরা আপনাদের কাছে একটু অনুরোধ করছি যে আপনাদের জীবনের একটি দিন বাংলাদেশকে দিন, কারণ ওই একটি দিনই হবে বাংলাদেশের ভাগ্যের নিয়ন্তা, যে বাংলাদেশের মানুষ
এইসব দেশদ্রোহীদের, যারা দেশ বিক্রি করতে যাচ্ছে, যারা নারীদেরকে গৃহবন্দী করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সমস্ত বাংলাদেশ প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে এই প্রহসনের নির্বাচন, এই মেটিকুলাস ডিজাইনের নির্বাচন আমরা মানি না, আমরা বর্জন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার অতিথিকে জ্যাকব মিল্টনের সাথে একটা লাইভ করার জন্য আহ্বান জানাচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই দেশে বিএনপি, জামাত, এনসিপি সবাই রাজত্ব করবে, থাকবে না শুধু লীগ। জি ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। এই দেশে বিএনপি, জামাত, জি ধন্যবাদ। জাল আর জালিয়াতি কত মিল, ভোট হবে তো? জি ধন্যবাদ আপনাকে। সৌদি আরব থেকে মোহাম্মদ আলিম, তিনি বলছেন সৌদি আরবে পর্দা বাধ্যতামূলক না, আমি সৌদি প্রবাসী। জি ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ তথ্য। জি ধন্যবাদ। খাসির মাংস কেজি 1100 টাকা, গরুর মাংস 700 টাকা, তাকে বলে দিয়েছেন ভাই। জি আচ্ছা, দাম জেনে গেলাম। জি বিএনপি সাফ হবে। জি ধন্যবাদ আপনাকে। মসজিদের খতিব সহকারে লীগের 300 এমপি নিয়ে পালাইছে, হাসিনা পালাইছে। জি ধন্যবাদ আপনাকে। 150 এমপি জেলখানায় আছে, 300 এমপি কেউ পালায়নি, 150 এমপি জেলখানায় আছেন। ওরে বাবা, তিনি এতবার লিখেছেন, আমি কোন দিকে যাই? ওরে বাবা রে বাবা। ঠিক আছে, এগুলো বট বাহিনী, এদের গুলো না পড়াই ভালো। এখানে 24-এর মুক্তিযোদ্ধা চলে এসে কমেন্ট করছে। জি 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 অনেক অনেক, ও মাই গড, খাইছে। আমি শুনছি বিএনপি নির্বাচন বয়কট করতে পারে 6 এবং 7 ফেব্রুয়ারি, এই ধরনের আশঙ্কার কথা আমাদের আলোচকও বললেন। জি ভাই, জামাত আঙ্কেলরা আমাদের বাড়িতে গেছে ভোটের জন্য। জি কি বলে শুনবেন। যে মহসিন সাহেব, শুনবে আপনার অতিথিকে কোনো কমেন্ট করতে যাব না, শুধু এইটুকু বলবো, ইউএসএ বসবাসকারী জ্যাকব মিল্টন, এইটা কি জ্যাকব মিল্টন আছে? ওই যে ইউএসএ বসবাসকারী একটা জোকার মিল্টন আছে, ওই যে নানা ধরনের অপতথ্য দিয়ে থাকে, মানে একটা স্টুপিড আছে জোকার মিল্টন। হ্যাঁ, হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। হ্যাঁ জি, শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করেছে, দলিলটা জামাতের ভোট বাহিনীর কাছে আছে। হ্যাঁ ঠিক আছে। মোল্লা বাহিনী কি করবে সরকার? হয় মোল্লা বাহিনী কি করবে সরকার হয়ে? তাদের মসজিদে নামাজ আদায় করা উচিত। জি ধন্যবাদ। আচ্ছা, সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করলেই তো এই বিএনপি খতম হয়ে যায়, আমি এটা বুঝি নাই। আচ্ছা ইসমাইল ভাই, আমি বিশেষ কিছু প্রশ্ন এই যে মোল্লা বাহিনীর কাছে রাখি, হ্যাঁ, যদি আপনি অনুমতি দেন। সেটা হচ্ছে, দেখেন, আমাদের মুসলিম বিশ্বে যত হানাহানি, মারামারি, ধর্ম নিয়ে কাটাকাটি, এগুলা হচ্ছে আমাদের 56টি মুসলিম রাষ্ট্রে, যে রাষ্ট্রগুলোতে মুসলমানের সংখ্যা বেশি। এটা আপনারা ডেটা চেক করে নিতে পারেন, সমস্ত কিছু আপনারা এখন গুগলে পাওয়া যায়, আপনার সার্চ দিয়ে দেখে নেন। আচ্ছা, বিশ্বের উন্নত দেশের তালিকায় কি কোনো মুসলিম রাষ্ট্র আছে যে দেশগুলোকে উন্নত দেশ বলা হয়? সে উন্নত দেশের তালিকায় কোনো মুসলিম রাষ্ট্র নেই কেন? আমার দ্বিতীয় প্রশ্ন এই মুসলমানদের কাছে, মানে এই মোল্লাদের কাছে। তৃতীয় প্রশ্ন, এই মুসলিম রাষ্ট্রগুলো যখন ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র বা অন্যান্য উন্নত রাষ্ট্রের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নেয় রাষ্ট্রের তাদের জন্য, তখন কি তাদের ঈমান আমল নষ্ট হয় না? তখন কি তাদের ইসলাম ক্ষতিগ্রস্ত হয় না? এই বাংলাদেশে আমরা গত 17 মাস ভারত বিরোধিতা আমরা চরমভাবে দেখেছি। এই 4 দিন আগেও ভারত থেকে 510 মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। তাহলে ভারতের চাল খেলে কি আপনাদের গুনাহ হবে না? ভারত থেকে যে বিদ্যুৎ আমরা নিয়ে আসা হয়, যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ, সে বিদ্যুৎ যদি আপনারা বিদ্যুৎ জ্বালান, সেই বিদ্যুৎ জ্বালালে কি আপনাদের ইয়ে হবে না? ঈমান আমল নষ্ট হবে না? আপনারা ভারতের সাথে, ভারতকে বলতেছেন যে আমরা হব না, ভারত আমাদের উপরে কি করে ছড়ি ঘুরায়। তাহলে এখন যে আমেরিকা আমাদের উপরে যা করছে, সেটাকে আপনারা কোন ভাষায় দেখছেন? আপনারা যারা এখন এই তাবেদারি ভারতের সাথে আওয়ামী লীগকে মিলাচ্ছেন, আপনাদের পেয়ারের স্থান ইসরায়েল, ফিলিস্তিন, সে ফিলিস্তিনে যারা নৃশংসতা চালাচ্ছে, যে ইসরায়েল, সে ইসরায়েলে সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে আমেরিকার, এবং ইসরায়েলকে সমস্ত কিছুতে সাহায্য করে আমেরিকা সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে। সেই আমেরিকার পক্ষে আপনারা এখন কি করে থাকেন?
এবং সেই আমেরিকাতে শান্তিরক্ষী মিশনে আমেরিকার মানে ইসরায়েলি একটি আলাদা ফোর্স গঠন করবে বিশ্বের বিভিন্ন দেশের সোলজারদেরকে নিয়ে গাজায় গণহত্যা চালানোর জন্য। ট্রাম্প প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ওই ফোর্সে যোগদানের জন্য অনুরোধ করে এসেছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে যেন সুযোগ দেয় ইসরায়েলের পক্ষ হয়ে গাজায় গিয়ে শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করতে। এখন কোথায় আপনারা বাংলা মুসলমানরা? এখন আপনাদের ঈমান, আমল, ধর্ম সেগুলো নষ্ট হয় না, তাই তো? সুতরাং আপনাদের ধর্মটা, আপনাদের ঈমান, আপনাদের আমল, আপনাদের সবকিছু হচ্ছে আপনাদের নিজেদের স্বার্থে। এখানে ইসলামের সঠিক মূল্যবোধ, ইসলামের সঠিক চর্চা সেটা করি এখনো এই গত 17 মাসে বাংলাদেশে আসলে এরা করিনি। এবং এদের যে মুখের ভাষা, এদের যে বডি ল্যাঙ্গুয়েজ এবং এদের যে আচার আচরণ, এটা কোনোভাবে ইসলামের সাথে যায় না। কারণ তারা যে নবীর কথা বলে, যে নবীর জন্য তারা একজন হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা করে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়েছে, সেই নবী কোনোদিন উচ্চস্বরে কথা বলেননি, সেই নবীকে কেউ দেখেনি কারোর সাথে সরাসরি খারাপ ব্যবহার করতে। সেই নবী ইহুদি নাসারার লাশ দেখে দাঁড়িয়ে সম্মান করেছিলেন। আপনারা যদি সেই নবীর উম্মত হয়ে থাকেন তাহলে সেই নবীর কোন আদর্শ আপনারা ধারণ করেন? নবীর ওই আদর্শটা কি ধারণ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বা 13টা বিয়ে করেছিল, আমরা সেটা করব? সেটাই আপনাদের কাছে তো ইসলামের মূল ইয়া তো হচ্ছে ওইটাই যে রাসূল যেহেতু বহু বিবাহ করেছেন আমরাও বহু বিবাহ করতে পারবো, সেটাই তো আপনাদের ইসলাম, আর তো কিছু না। সুতরাং এবার আমি আপনারা এই ধর্ম ব্যবসা করে এই দেশটিকে আসলে পিছিয়ে দিয়েছেন। কারণ ধর্ম ব্যবসা করে কেউ উপরে উঠতে পারেনি। ইরান পারেনি, আপনার লেবানন পারেনি, সিরিয়া পারেনি, আফগানিস্তান পারেনি। সুতরাং আপনাদের কাছে উদাহরণ আছে, আপনারা এগুলো দেখছেন যে প্রত্যেকটি রাষ্ট্র আজকে মানে নিজেদের মধ্যে গৃহযুদ্ধে লিপ্ত, সেখানে কোনো শান্তি শৃঙ্খলা নাই। আপনারা এই সিদ্ধান্ত নিন যে আপনারা কি বাংলাদেশটিকে একটি ধর্মনিরপেক্ষ মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন, না আপনারা আফগানিস্তান, সিরিয়া, লেবানন, ইরানের মতো হয়ে নিজেরা মারামারি কাটাকাটি করবেন? এখানে আমাদের আর কিছু বলার নেই। ধন্যবাদ। জি ধন্যবাদ। তানভীর লিঙ্কর অনেক বলে ফেললেন, যাই হোক আমরা সেটি আপনি শেষে আর 2 মিনিট একটু কনক্লুডিং অ্যাড্রেস আপনার যদি থাকে। তার আগে আমি দর্শকদের সাথে একটু কথা বলি। ভাই, আমি আগামী জাতীয় নির্বাচনের ফলাফল সেই লন্ডন বৈঠকে হয়েই গেছে, তাই আমিও আমার পরিবারের কেউই ভোট কেন্দ্রে যাব না ইনশাল্লাহ। ও আচ্ছা, ঠিক আছে, উনি বুঝে গেছেন যে টিটু ভাইয়া আগামী মাসে 7-8 তারিখ ইউনূসের পতন ইনশাল্লাহ মনে রাখেন টিটু ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। 12 তারিখে যে ভোট, এটা খায় না মাথায় যায়, সেই দিন হলো ঘুম দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা রইল। জি আশিক লিবন, ধন্যবাদ আপনাকে। 150 জন এমপি জেলে কেন ভাই একটু বলবেন? জি ধন্যবাদ আপনাকে। একটি দেশ কয়বার স্বাধীন হয়? জি ধন্যবাদ। ইলেকশন উইল বি postponed soon. আচ্ছা, চৌধুরী ফয়সাল, ইলেকশন উইল বি postponed soon। আচ্ছা, দেখা যাক আশঙ্কার কথাগুলো উঠছে এখন। নো ভোট, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ উইল বি ব্যাক সুন। জি ধন্যবাদ আপনাকে। জর্ডানের নবীর উত্তরসূরিরা শর্টকাট ড্রেস পরে। জি ধন্যবাদ আপনাকে। সুফিবাদ এই দেশে জঙ্গিবাদ বিশ্বাস করে না। জি ধন্যবাদ। না ভোট দাও। জি ধন্যবাদ। জামাতের আমিরের শকুনের মুখ আঁকা স্বর্গের টিকিট না পেলে আমি ভোট বয়কট করব। জামাত ভণ্ডামি জিন্দাবাদ। জি, জান্নাতের টিকিট প্রসঙ্গ যখন আবার এসে যাবে তখন কথাবার্তা আবার অন্যদিকে চলে যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন ভাই, আপনার কথা ঠিক বলেছেন। মেটিকুলাসলি ইউনুস পালাবে। জি ধন্যবাদ আপনাকে। আমরা পালাতে দেখছি না এখন, আর সবাই উনি দেশটা শেষ করবেন, আর সবাই সবার নবী। জি ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে না যায়, যদি বাধ্য হয়, যেতেই হয়, তাহলে সাধারণ জনগণ যাতে না ভোট দেয় বা ব্যালট নষ্ট করে, এই বিষয়ে সাধারণ জনগণকে বোঝানোর জন্য অনলাইনে জোরালো ক্যাম্পেইন শুরু করুন। জি ধন্যবাদ। সুফিবাদ স্বাধীনতার পক্ষের শক্তি। জি ধন্যবাদ আপনাকে। 12 তারিখ ঘুম দিবস। জি ধন্যবাদ। নো ভোট। জি ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মুরসালিন মহসিন সাহেব, আপনি যে প্রশ্ন করেছেন, জি আপনার দাড়ি কমাটা একটু ঠিক করে দিবেন। 12 তারিখ ঘুম দিবস। জি জয় বাংলা, জয় বাংলা। শফিক, কালকে কি করলো লজ্জা?
ওই যে জামাত, আমিরে জামাত, জি ধন্যবাদ। লীগের এমপি পন্থী 300-600 জন আছে, ঠিক আছে। ওয়াকার সাহেবকে জিজ্ঞেস করেন, জি ধন্যবাদ। আওয়ামী লীগের এমপি মন্ত্রী বলে 600 ক্যান্টনমেন্টে পালাইছে, ওয়াকার তাদের নিরাপদে। ওয়াকার সাহেবকে জিজ্ঞেস করলে সঠিক জবাব পাওয়া যাবে। কেয়ারটেকার গভর্নমেন্ট ইজ কামিং সুন। আচ্ছা, কথাটা কিন্তু উঠছে, মানে বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে। আপনি যেমনটি বললেন যে নির্বাচনে বিএনপি যদি না জিতার আশঙ্কা দেখে, তাহলে কিন্তু ওরা শেষ দিকে হয়তো নির্বাচন বয়কট করতে পারে, কারণ এত আওয়ামী লীগের এমপি পুলিশ। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু কথাটা কিন্তু আলোচিত হচ্ছে। সকলের কাছে বিনীত অনুরোধ, 12 তারিখে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, দয়া করে, দেশের স্বার্থে। জি দেশের স্বার্থে, জি ধন্যবাদ। আওয়ামী লীগের মন্ত্রী এমপি, এই যে উনি আবার খেপে গেছেন ভাই। ওয়াকার সাহেবকে জিজ্ঞেস করলে এটা জানা যাবে। কোন মোল্লা যদি আমেরিকা আসে সব থেকে বেশি সুবিধা গ্রহণ করে, আবার ওয়াজ করার সময় আমেরিকা বিরোধী স্লোগান দেয়। জি জি ধন্যবাদ আপনাকে, তা আমি না, এইটা ঠিক বলেছেন। আমেরিকাতে যে আবার আমেরিকার বিরুদ্ধে কথা বলে, যে দেশে পর্দা নাই, বোরখা নাই, এই দেশে নিয়ে মানামাল নষ্ট হয় না, তখন আমি জিজ্ঞেস করলাম, দাদা দেশে চলে যান না, অথবা পাকিস্তান যান বা আফগানিস্তান। কোন না, ওইসব দেশে আইন শৃঙ্খলা নাই, ওইসব দেশে আইন শৃঙ্খলা নাই, দেশে যাবো না। তো এই যে কেন, মানে ডাক্তার জোবাইদার ন্যূনতম লজ্জনে আমরা সেটা দিকে যাচ্ছি না। যে লীগের মন্ত্রী এমপি, ওই যে তানভীর সাহেব, আপনার কনক্লুডিং অ্যাড্রেস আমরা শুনতে চাই। আমি আরেকটু এবারকার সংগ্রাম রাজাকার মুক্তর সংগ্রাম। জি ধন্যবাদ। জি সুনীল ভাই, ওনাকে আমার প্রশ্ন থেকে বাঁচিয়ে দিয়েছেন। আচ্ছা কি প্রশ্ন করেছে? আচ্ছা ঠিক আছে, কি জটিল প্রশ্ন তারেক। হ্যাঁ, দয়া করে কি বলছেন, দয়া করে কুটচালে, বিএনপি কুটচালে পড়বেন না। আচ্ছা জি ধন্যবাদ। দর্শক মন্ডলী, আপনারা বোরখা সম্পর্কে হ্যাঁ কমেন্টস করেছেন অনেকে, ভালো, খুব ভালো। ইউনূস হটাও, দেশ বাঁচাও, 12 তারিখে নির্বাচনে যাও, ভোট দিবস, কিসের ভোট, আমেরিকা। জি আপনি আপনার অ্যাড্রেস প্লিজ উপস্থাপন করুন। আহ্বান যদি আমি শেষ করে ফেলি, আহ্বান যদি দেশের মানুষের কাছে থাকে, বা এই মুহূর্তে আমাদের কি করা উচিত, এই ভোটে আমাদের অংশগ্রহণ করা উচিত কিনা, অংশগ্রহণ করতে একজনে লিখেছে যদি যেটা বাধ্য হই সেক্ষেত্রে কি করণীয়, এগুলো একটু জি প্লিজ। ধন্যবাদ। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি অনুরোধ রাখবো, সেটি হচ্ছে যে আপনারা বিগত 17 মাসের বাংলাদেশকে আপনারা দেখেছেন, এবং তার আগেও এই বাংলাদেশে 2001 থেকে 2006 আপনারা জামাত বিএনপি শাসনামল দেখেছেন, এবং মহান মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকাও আপনারা দেখেছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ রাখবো, আমি আপনাদের সন্তান হিসেবে বলবো যে বিগত 17 মাসে বাংলাদেশটিকে যে জায়গায় দাঁড় করে নিয়ে এসেছে, আজ আগামীর বাংলাদেশে কিন্তু আমাদের সন্তানরা খুবই অনিরাপদ। আমাদের বাংলাদেশ অচিরেই একটি বদ্ধ ভূমিতে পরিণত হবে যদি আমরা সেটা প্রতিরোধ বা প্রতিহত না করতে পারি। আমরা তো অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যেতে হবে না, বা আমাদের তাদের সাথে গিয়ে কোথাও মারামারি করতে হবে না। আমাদের প্রতিবাদ একটাই, আমাদের এই প্রতিবাদটা হচ্ছে আমরা সকলের অবস্থান থেকে আমাদের জীবনের জন্য আগামী 12ই ফেব্রুয়ারিটা আমরা বরাদ্দ রাখবো। সেই 12ই ফেব্রুয়ারি হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য একটি দিন। আপনাদের মনে রাখতে হবে, 9 মাস রক্তকে স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছিল। সেই 30 লক্ষ শহীদের রক্তের দিনের ঋণের কসম খেয়ে বলছি, একটি দিন ওই 30 লক্ষ শহীদের আপনারা দিন, ওই 30 লক্ষ শহীদের প্রতি অনুগত থাকুন। ওই একটি দিন আগামী 12ই ফেব্রুয়ারি এই নির্বাচনটিকে না বলুন, শুধু না নয় আপনারা বর্জন করুন। যদি আপনাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, আপনাদেরকে যদি ভোট দিতে বাধ্য করা হয়, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ব্যালট বাক্সে ব্যালট দেওয়ার আগে যখন ভাঁজ করবেন, ব্যালটটা ছিঁড়ে ব্যালট বাক্সে ফেলে দিবেন, যাতে কোনো ব্যালট আস্ত না থাকে। কেউ না ছিঁড়ে কোনো ব্যালট ফেলবেন না, কারণ এই বিপ্লব হবে আমাদের এই নীরব বিপ্লব হবে, বা আমাদের এই ভোট বর্জন বিপ্লব হবে এই ইউনূসের বিরুদ্ধে সমগ্র বাঙালির বিপ্লব। এবং এই বিপ্লব হবে যারা এই দেশটিকে বিগত 17 মাসে আমেরিকা সহ বিভিন্ন তাবেদারি রাষ্ট্রের কাছে আমাদেরকে জিম্মি করতে চাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের বিপ্লব। এবং সবচেয়ে বড় বিপ্লব হবে নারীদের, যে নারীদেরকে তারা বস্তাবন্দি এবং গৃহবন্দী করতে চাচ্ছে। নারীদেরকে জামাত এবং বিএনপি মিলে এই দেশের নারী সমাজকে যারা ধ্বংস করতে যাচ্ছে, নারীদের উন্নয়ন অগ্রগতিকে যারা ধ্বংস করতে যাচ্ছে,
আজকে নারীদেরকে যারা খামচে ধরতে যাচ্ছে সেই শকুনদের বিরুদ্ধে সকল নারীদের হবে সেই প্রতিবাদ। আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি এই ইউনূসের প্রহসনের নির্বাচন, বাংলাদেশ বিক্রির নির্বাচন, বাংলাদেশকে তাবেদারি রাষ্ট্র বানানোর নির্বাচন এবং বাংলাদেশকে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর যে ভয়াল ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে, সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব একটি, ভোট বর্জন। এবং আমরা সকলে প্রতিজ্ঞা করি আমাদের 30 লক্ষ শহীদের রক্তের ঋণ আমরা শোধ করব আগামী 12ই ফেব্রুয়ারি সকলে এই তথাকথিত মেটিকুলাস ভোটটি বর্জনের মধ্য দিয়ে। আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ না হলে আমাদেরকে ঐক্যবদ্ধ না হলে আমাদের পরাজয় নিশ্চিত। সুতরাং দেশকে বাঁচাতে, আপনাদের সন্তানকে বাঁচাতে এবং এই দেশের ভবিষ্যৎ রক্ষার্থে আমরা সকলেই আগামী 12ই ফেব্রুয়ারির তথাকথিত এই মেটিকুলাস নির্বাচনটিকে বর্জন করি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ আপনাকেও। আপনি মাঝখানে একটা কথা বলেছেন যে ভোট বর্জন করুন, বাংলাদেশকে বধ্যভূমি হতে দিয়েন না। আপনার কথার আমি একটু জাস্ট যোগ করতে চেয়েছি। এই ভাইও লিখেছেন মাজেদ সুমন যে অলরেডি বধ্যভূমি। জি, আমিও এই বক্তব্যটাই দিতে চাই। দেশের কোথায় এখন শান্তি, কোথায় মানুষের জীবন নিরাপত্তা, মারামারি কাটাকাটি হানাহানি চলছেই এবং নদীতে, পানিতে, খালে, বিলে লাশ পাওয়া যাচ্ছে। এটি হতে পারে না, হয় না। আর সবশেষে যে আহ্বানটি আমি করতে চাই সেটি হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব সর্বশেষ যে কথাটি বলেছেন, তার উপলব্ধির কথা বলেছেন, পুরো বাংলাদেশটা জালিয়াতিতে ভরা, পুরো দেশের মানুষকে তিনি অপমান করেছেন। আর তার প্রতিষ্ঠানগুলো আপনারা খুঁজে দেখবেন সমস্ত প্রতিষ্ঠান জালিয়াতিতে ভরা। তিনি এমন একজন মানুষ, তার ভরণ পোষণ, খাওয়া দাওয়ার কোনো কিছু কেউই জানে না, তার সন্তান আদি কজন কেউই জানে না, তার ওয়াইফ কে তাও কেউ জানে না, তার ওয়াইফের এখন কি অবস্থা সেটাও কেউ জানে না। এগুলো তো জালিয়াতি, এগুলো তো একদম। তার ফাউন্ডেশন গুলো কেন এখানকার টাকা ওখানে নিয়ে তিনি ফাউন্ডেশন করেন, তিনি কোনো কিছুর মালিক না, অথচ সবকিছু তার। এটা হচ্ছে সবচেয়ে বড় জালিয়াতি। এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা পাসপোর্ট ভিসা নিয়ে টুকটাক এসেই করে, এটা গুটি কয়। আমাদের 18 কোটির মধ্যে হয়তো 5 জন, 100 জন হতে পারে বা 150 জন হতে পারে, সামথিং লাইক দ্যাট। কিন্তু উনি প্রত্যেকটা মানুষকে, প্রতি সেক্টরকে উনি জালিয়াত চক্র বলে জনগণের সামনে, মিডিয়ার সামনে তিনি ঘোষণা দিয়েছেন। এইটা একটা দেশের মানুষ হিসাবে, সাধারণ মানুষ বলতে ভুলে গিয়েছেন যে বিশ্বে যত জালিয়াত আছে এবং বাংলাদেশের মধ্যে আমি শীর্ষ জালিয়াত, এমনকি বিশ্ব আমি শীর্ষ জালিয়াতের দাবি রাখি। এই কথাটি হয়তো উনি আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, কারণ উনার মতো শ্রেষ্ঠ জালিয়াত তো বাংলাদেশে এখনো আসলে জন্মগ্রহণ করেনি। কারণ তিনি নিজের সমস্ত সুবিধা নিয়েছেন, নিজের সমস্ত জালিয়াতির আশ্রয় গ্রহণ করেছেন এবং সর্বোপরি তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটি তো জালিয়াতির মাধ্যমে দখল করেছেন। এর চেয়ে বড় উদাহরণ তার কিছু হতে পারে না। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বিএনপি জামাত জোট অটুক, হ্যাঁ জি জি ধন্যবাদ। আরেকজন বলছেন জয় বাংলা, জি ধন্যবাদ আপনাকে। তো আমি যেটা বলতে চাই, এখন ইউনূস সাহেবের এই কথার প্রেক্ষিতে ভোটে যদি মহা জালিয়াতি হয়, কিছু তো করার নেই। বিশ্ববাসী তো জানেই বাংলাদেশ জালিয়াতির দেশ। ইউনূস সাহেব তো সেটা সগর্বে ঘোষণা দিয়েছেন। তবে তিনি বলছেন, এখানে কিন্তু আরেকটা বিষয় খেয়াল করবেন, তিনি বলছেন এখন বাংলাদেশ হলো জালিয়াতি বিশ্ব চ্যাম্পিয়ন। এখন মানে 17 মাস, উনি 17 মাসকে মিন করেছেন। অনেকে বলছে এখন জালিয়াতিতে বাংলাদেশ হলো বিশ্ব চ্যাম্পিয়ন। সো নির্বাচনে যদি এখন মহা কারচুপি হয়, আমার মনে হয় এটা নিয়ে কারো কোনো আন্দোলন করার সুযোগ নাই। আমাদের প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন আমরা জালিয়াতিতে চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন। সো জি, আমরা সারা জি প্লিজ। জি, প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন সেটি, কারণ তিনি কিন্তু ইসমাইল ভাই আপনি দেখবেন উনি কিন্তু কখনো মিথ্যা বলেন না। উনি যা বলেন সত্যি বলেন। এবং উনারা যে জালিয়াতিতে শীর্ষে বাংলাদেশে এখন ওনার 17 মাস, সেটার প্রমাণ তো উনার বাণিজ্য উপদেষ্টা স্বয়ং দিয়েছে। কারণ 2023-24 সালের অর্থ বছরে শেখ হাসিনার 5ই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশের ঋণের স্থিতি ছিল 2 লক্ষ কোটি টাকা এবং এইটা গত 17 মাসে এসে বেড়ে দাঁড়িয়েছে 23 লক্ষ কোটি টাকা। এবং এই যে অর্থনীতিতে বিরাট জালিয়াতি যে তারা করেছে, তারা যেখানে সাবেক প্রধানমন্ত্রীকে বলছে যে উনি অর্থ পাচারকারী, অর্থ লুটকারী, দেশের এই করেছে সেই করেছে, সেখানে গত 17 মাসে দেশের কোনো ডেভেলপমেন্ট প্রজেক্টে কোনো কাজ হয়নি, কিন্তু বাংলাদেশে ঋণের যে স্থিতি সেটা 21 লক্ষ
কোটি টাকা এরা বেশি ছাড়িয়েছে, যেটা 1060 গুণ বেশি, মানে সরি 1060 গুণ বেশি। তো এই যে ইউনুসের যে জালিয়াত, ইউনুসের যে এই জালিয়াতি কাহিনী, এটা এখন বাংলাদেশ তথা বিশ্ববাসী এখন জানে, বাট বিশ্বের আবার জালিয়াতদের পছন্দ, পশ্চিমা বিশ্বের আবার এই ধরনের জালিয়াতদের পছন্দ, কারণ পশ্চিমা বিশ্বের এরা মনে করে যে এই জালিয়াত যদি থাকে তাহলে এই জালিয়াতকে আমরা নানা ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের যা যা নেওয়া দরকার সেটা নিতে পারবে। এই জন্য ইউনুসের এই জালিয়াতি পশ্চিমা বিশ্বের কাছে আসলে পছন্দের। হ্যাঁ, পশ্চিমা বিশ্বগুলো আসলেই চায় একটা দুর্বল সরকার থাকুক যে কোনো দেশে, এদেরকে হুমকি ধমকি দিয়ে অনেক কিছু জনগণের স্বার্থ বিরোধী কাজ করানো যাবে, সেটাই আমাদের দেশে হচ্ছে। ইসমাইল ভাই আমাদের সবাইকে বলে জালিয়াত, বলে ইউনুস হলো পেরোনোর, মানে রাখি, মানে উনি মহা জালিয়াত, জি এই কথাটি বলতে হচ্ছে। তবে দেশবাসীকে এটা অপমান করা হয়েছে। যাই বলুক, ওনার শাসন আমলও যাই বলুক, উনি এইভাবে জালিয়াতি, দেশ সমস্ত ক্ষেত্রে নাকি জালিয়াতি, এটা উচিত হয়নি ওনার এই কথা। উনি আসলে কোনো কথা, উনি বেফাস কথা বলেন, কিন্তু বেফাস না। আপনি আবার যেটা বলেছেন ম্যাটিকুলাসলি ডিজাইন, রিসেট বাটন, হ্যাঁ এই সব কিছু কিন্তু উনি সত্য কথা বলেন, উনি এটাও সত্য বলেছেন, কিন্তু দেশের মানুষকে জড়ানোটা এটা ঠিক হয় নাই। উনি নিজের কথাটা বলতে পারতেন যে আমি মহা জালিয়াত, উনি জালিয়াতের তো এখন প্রধান সেটাই ব্যক্তি। হ্যাঁ, যেমন রাইট, যেমন ওনাদের উপদেষ্টারা সবাই জালিয়াতিতে নিমজ্জিত, ওনারা বিচার বিভাগকে জালিয়াতির আশ্রয়খানা বানিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি এই যে 17 মাসের গুলো নির্বাচনের মাঝামাঝি সময় গিয়ে কিংবা ভোটের দিন কিংবা তার পরে বিতর্কের জন্ম দিয়েছে। আপনারা যারা শুনছেন একটু খেয়াল করবেন যে ওই নির্বাচন গুলো কিন্তু বিতর্কের জন্ম দিয়েছে ভোটের আগের দিন কিংবা ভোটের দিন দুপুরে। আপনাদের মনে আছে 2018 নির্বাচনে ওই বিএনপি যে কজন জিতেছে, বাকিরা কিন্তু ভোট প্রত্যাখ্যানের কথা বলছেন কখন? দুপুরের পরে, কেউ 2টার পরে, কেউ 3টার পরে নির্বাচন কমিশনে গিয়ে কেউ বলেছেন ইত্যাদি। আপনারা স্মরণ করে দেখবেন, স্মরণ না থাকলে প্রয়োজনে আপনারা ফুটেজ দেখুন, না হলে প্রয়োজনে আপনারা অনলাইন চেক করুন। তো এই যে ব্যাপারগুলো হয়েছে, এবার শিডিউল ঘোষণার আগেই কিন্তু নির্বাচন বিতর্কিত হয়ে পড়েছে, শুধু বাংলাদেশে না আন্তর্জাতিক মহলে। এই কারণে যে নির্বাচনে একটি বড় রাজনৈতিক দল, যেই দলটি নিবন্ধিত ছিল, সেই দলটির নির্বাচনের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, এক কথায় নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তীতে যখন মার্কা প্রকাশ করলো, সেইখানে নৌকা মার্কাটি নেই। এর আগে যারা বলছেন যে 14, 18, 24, আপনাদের কি কেউ দেখাতে পারবেন যে সেই ভোটগুলোতে ধানের শীষ, আমি উদাহরণ দিচ্ছি, যে ধানের শীষের প্রতীকটা ছিল না? কিংবা মানে 18 নির্বাচনে কিংবা 14 নির্বাচনে। তো এখন এই যে যারা এই নির্বাচন নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করছেন আন্তর্জাতিক মহলের, আমি একটু আগেও একজনের সাথে আমার চ্যানেলে একটি শো করে সেখানেও এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর তিনি নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে তিনি বললেন কিন্তু এক্সাইটেড এই নির্বাচন নিয়ে, এবং তিনি অপেক্ষা আছেন 12 তারিখ ভোট দেখার জন্য। কিন্তু তার দেশের পক্ষ থেকেই সবার আগে তাদের দেশের নাগরিকদেরকে বাংলাদেশে নির্বাচনী ইস্যুতে সতর্কতা জারি করা হয়েছে সবার আগে 20 জানুয়ারি। এরপরে গত 3 দিন আগে যুক্তরাজ্য, এরপরে অস্ট্রেলিয়া, কানাডা, অন্যান্য ইউরোপের বিভিন্ন দেশ, তারা এই নির্বাচনের জন্য তাদের স্ব দেশের নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে। এবং প্রত্যেককে আমি গতকালকে আমি একটা ভিডিও করেছি, আমার লাইভ করেছি আলাদা, আমি সেগুলো খুঁজে খুঁজে বের করে, প্রয়োজনে আপনারা যারা শুনছেন, প্রত্যেকটা বাংলাদেশের যতগুলো দূতাবাস আছে সেই দূতাবাসগুলোর ওয়েবসাইটে আপনারা যান, গেলেই দেখতে পাবেন মেনশন করা আছে 12 তারিখ নির্বাচন ঘিরে
যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি হতে পারে, নির্বাচনী কোনো সভা সমাবেশের আশেপাশে যাতে কেউ না যান। প্রথমত, কেউ খুব জরুরি কিছু না হলে বাংলাদেশ ভ্রমণে না করা হয়েছে। জি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে 4টি লেয়ারের সিকিউরিটি সিস্টেম আছে, সেফটিয়ান সিকিউরিটি, সেখানে 3 নম্বরটি তারা জারি করেছে। একইভাবে যুক্তরাজ্য তাই করেছে। বাংলাদেশের যে ম্যাপগুলো বিভিন্ন এম্বাসি ইউজ করে ভ্রমণ ট্রাভেল ম্যাপ, সেই ম্যাপগুলো কেউ হলুদ করে দিয়েছে, কেউ কমলা করে দিয়েছে, এবং বাংলাদেশের মধ্যে পার্বত্য অঞ্চলকে লাল করা আছে, সেগুলো একদম নিষিদ্ধ জার্নি। তো এই কথাগুলো আমি এই কারণে বললাম, যারা বিশ্বাস করেন এখনো যে এই নির্বাচনের নামে যে তামাশাটি হচ্ছে, সেই তামাশাটি আনন্দদায়ক হবে, উচ্ছ্বাসপূর্ণ হবে, উৎসব মুখর হবে, সেই আসলে আশায় গুড়ে বালি তো বটেই। এই স্বপ্ন বাংলাদেশের মানুষের এবার অন্ততপক্ষে পূরণ হবে না এই কারণে, যেটার নমুনা শুরু হয়েছে হাদি দিয়ে, যেটা এর মধ্যে জামাতের ওই যে শেরপুরের সেক্রেটারি খুন হলেন, চট্টগ্রামে কতগুলো খুন হলো, প্রতিদিন ঘটনাগুলো ঘটছে। কোন প্রার্থীর গায়ে ডিম ছোড়া হচ্ছে, কোন প্রার্থীকে ধাওয়া করা হচ্ছে, কোন প্রার্থী পালিয়ে বাঁচছেন ইত্যাদি। আর ইন্টারেস্টিং বিষয় হলো, প্রত্যেকে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে যেই ভাষায় তারা আক্রমণাত্মক কথা বলছেন এবং হুমকি ধমকি দিচ্ছেন, এবং তারা শুধুমাত্র নির্বাচনী, দেখবেন একটা জিনিস কিন্তু আছে যে তাদের কথার মাত্রা, তাদের মানে ব্যারিকেড নির্বাচনের বাইরে চলে যায়। তারা যে কথাগুলো একে অপরকে বলছেন বা দল হিসাবে বলছেন, সেটা কিন্তু নির্বাচনী পরিসীমার বাইরে, নির্বাচনী সীমার বাইরে চলে যান তারা। তার মানে হচ্ছে তারা প্রত্যেককেই এমন কোন একটা ইস্যু তৈরির প্রস্তুতি নিয়ে আছেন যে কোনো মুহূর্তে হতে পারে ঘোষণা দিবে, হয়তো বিএনপি দিয়ে বসতে পারে, হয়তো জামাত দিয়ে বসতে পারে, হয়তো ইসলামী আন্দোলন দিয়ে বসতে পারে, কিংবা এনসিপি দিয়ে বসতে পারে, তারা নির্বাচন থেকে সরে যাবে। কারণ তারা আবার এইটাও জানে যে যদি ভোটের দিন দুপুরে ভোট হয়ে যাওয়ার পরে তারা বয়কট করে, সেটা তো মানুষ তখন তাদেরকে নিয়ে আবার হাসবে যে আগেও তো তোমরা তাই বলছিলা, আগেও তো এইগুলোই হয়েছে, তাইলে আবার পরিবর্তনটা কি করলা? কারণ এদের কোনো কথাই তো থাকছে না। এই কারণে অনেকগুলো ইস্যু তৈরি আছে, এবং আমি খুবই শঙ্কিত যে আগামী কয়েকদিনের মধ্যে আরো সংঘাত, ব্যাপকভাবেই কিছু আরো সংঘাত হবে আর কি। একেবারেই সঙ্গে থাকুন আপনি। ইসলাম ভাই শুনছিলেন, আমি যদি একটু পরিষ্কার ভাষায় বলি যে কিছু ঘটনা এমএসএফ যেটা ইয়ে করেছে, এমএসএফ বলছে গত জানুয়ারি মাসে সারা দেশে 28টি মবের ঘটনা ঘটেছে, এর মধ্যে 21 জন মারা গিয়েছেন মবের হাতে। অথচ 24-এ এ ধরনের ঘটনা ঘটেছিল 24টি, এবং মানে লাস্ট ডিসেম্বরে 24টি ঘটনা ঘটেছিল এবং মারা গিয়েছিলেন 10 জন। তার মানে দ্বিগুণের বেশি মারা গিয়েছেন, 21 জন মারা গিয়েছেন এই যাত্রায় জানুয়ারিতে। তারা বলছে যে এই যে ঘটনাগুলোর বাইরে কারা হেফাজতে মারা গেছে, কারা হেফাজতের প্রসঙ্গ পরে আসবো, কিন্তু আমি তুললাম প্রসঙ্গটা। কারা হেফাজতে 9 জন মারা গেল, এই মাসে মারা গেছে, মানে জানুয়ারি মাসে মারা গেছে 15 জন। ডিসেম্বরে যেখানে 9 জন মারা গিয়েছিল সেখানে 15 জন। এরপরে গুম বিচার হত্যা আশঙ্কা এগুলোর কথা বলছে। তারা বলছে ডিসেম্বরে অজ্ঞাতনামা লাশের সংখ্যা, আপনি জানেন যে বাংলাদেশ এখন নদীমাতৃক দেশ হলেও এই নদীতে মাছের বদলে এখন মানুষের লাশ, মরদেহ পাওয়া যায় বেশি। নদী, খাল, বিল সব জায়গায় ডোবা, সব জায়গায় মরদেহ পাওয়া যায়। জানুয়ারি মাসে 57টি লাশ উদ্ধার হয়েছে, যেটি 48টি ছিল লাস্ট ডিসেম্বরে, গত বছর ডিসেম্বরে। এইগুলো বাড়ছে এবং নির্বাচনী সহিংসতা বাড়ছে, সংখ্যালঘু নির্যাতন বাড়ছে। এই পরিস্থিতিতে আসলে নির্বাচন কতটা মানে হওয়ার মধ্যে যাচ্ছে, মানে সম্ভাবনা কতটুকু আছে, নিশ্চয়ই আপনার কাছে বিস্তারিত শুনতে পারবো। আর মারুফ ভাই যে প্রসঙ্গটা তুলেছেন যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার, কানাডার যে নিষেধাজ্ঞা বা সতর্কতা, রেড অ্যালার্ট, এটা আমরা পরের পার্টে আলোচনা করব। আমরা এই পার্টটা একটু শুনি আগে, প্রথম পার্টটা। আপনার মাইক্রোফোনটা।
জি। আমাদের সহ-আলোচক মারুফ ভাই, ওনাকে শ্রদ্ধা জানাই, এবং আজকে দেশে বিদেশে যারা দেখছেন আমাদেরকে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা 52-এর ভাষা শহীদদের প্রতি, বিনম্র শ্রদ্ধা 71-এর মুক্তিযোদ্ধা এবং ওনাদের পরিবারের প্রতি, গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল। বিষয়টি একটা, মানে আমি আইনের ছাত্র হিসেবে যখন জিনিসটা দেখি, তখন কিন্তু আপনি যেই ক্যাপশনটা দিলেন আজকে, এই ক্যাপশনে কিন্তু অনেকগুলো আইন, যে আইনগুলো চলে আসে ফৌজদারি থেকে আরম্ভ করে আন্তর্জাতিক ফৌজদারি, এবং অনেক অনেক বড় বড় আইন ডাইমেনশনালি অ্যাট্রাক্ট করছে। কিন্তু আপনি যে রিপোর্টের কথা বলেছেন, এর পরেও কিন্তু আমার কাছে মনে হয় যে এই রিপোর্ট যারা তৈরি করছেন, এই সংগঠনটি একটু নতুন, এবং এর পেছনে যারা রয়েছে তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংগঠনটি এনেছে, এবং 10-এর জায়গায় 5 লিখবে, 5-এর জায়গায় 3 লিখবে, ঠিক এইরকম একটা রিফ্লেকশন কিন্তু এই রিপোর্টে আমি পেলাম। আমি যেভাবে সার্চ করি সেভাবে আমি একটা বিশ্লেষণ ধর্মী রিডিং হিসেবে আমি একটা জট ডাউন করেছি। আইন শৃঙ্খলার একটা অবনতি এবং মানে এখানে দণ্ডহীনতার একটা ব্যাপার রয়েছে, বিচারহীনতার একটা ব্যাপার রয়ে গেছে, যেটা নাকি আপনি 5ই অগাস্ট 24-এর পরে তারা দায় মুক্তির একটা আইন করেছে, আপনি কিছুদিন আগে দেখেছেন। এই দায় মুক্তির আইন কিন্তু এর পূর্বে কিন্তু 75-এ হয়েছিল। এই দায় মুক্তির আইনের কারণে অনেক অনেক বড় বড় অন্যায়ের কিন্তু উদ্ভূত হয়েছিল, ঘটেছিল, এবং অন্যান্য ক্রাইমগুলো, বড় বড় ক্রাইমগুলো, আপনি মনে করেন যে সবচেয়ে বড় ক্রাইম যদি কোনোদিন বিচারের আওতায় না আসে, তাহলে ছোট ছোট ক্রাইম, এই যে মব লিঞ্চিং, এগুলো কিন্তু এখন বড় আকার ধারণ করেছে, এবং যে স্টাইলে আসছে সেই স্টাইল কিন্তু আপনি চুরি ডাকাতির মধ্যে পড়ে না। হ্যাঁ, এই স্টাইলটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে পড়তেছে এবং লিঞ্চিং করতেছে, টার্গেট কিলিং করতেছে, টার্গেট অ্যাটাক করতেছে কোনো রাজনৈতিক কোনো বিশ্বাসের মানুষকে, সেটা ধর্মীয় বিশ্বাস হোক আর রাজনৈতিক বিশ্বাস হোক। তাহলে ন্যায় বিচারের অনুপস্থিতি আরেকটি কারণ, রাজনৈতিক প্রতিশোধ আরেকটি কারণ। এটা তো হচ্ছেই রাজনৈতিক প্রতিশোধ। এখন নির্বাচনকে সামনে রেখে কে কার প্রতিদ্বন্দ্বীকে নিহত করতে পারবে, মাঠে নিরঙ্কুশভাবে নিজে বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা। আবার আরেকটি অংশ যেটা, এই নির্বাচনের মাঠকে পুঁজি করে এখানে নির্বাচনের অজুহাত দিয়ে একটা পলিটিক্যাল তকমা লাগিয়ে যে কাজটি করছে, যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যক্তিগত হিংসা এবং ব্যক্তিগত আক্রোশ চারিতার্থ করছে গেল সেখানে। তারপরে আমাদের দেশে তো অলরেডি সাম্প্রদায়িক, বর্তমানে যারা এসছে তারা তো সাম্প্রদায়িকতার যে সুযোগ, যে বেনিফিট তারা প্রথম থেকেই নিচ্ছে, এবং জুলাইতেই ঠিক সেই জিনিসটা তারা বাড়াগম্বর করে কিন্তু করেছে। এবং এখন এই সময়ে যদি ডেটা দিতে যাই, আপনি যে রিপোর্টটার কথা বলেছেন, আমি একটু উল্লেখ করে যাই। সেটি হচ্ছে যে খুব মানে যে জিনিসটা জানুয়ারির 26-এ কি হলো, জানুয়ারির 26-এ কিন্তু দ্যাট ইনক্লুডস মানে জানুয়ারি 26-এ ধারাবাহিকভাবে ডিসেম্বর থেকে যে জিনিসটা এসেছে, সেখানেও কিন্তু হিন্দু পুড়িয়ে মারা, তারপরে আপনার নাম মনে আছে অমৃত মন্ডল, সে ডিসেম্বরে তাকে ইয়ে করা হয়েছে একটা যুবককে, তারপরে দীপুচন্দ্র দাস। এই যে কতগুলো ঘটনা ঘটেছে, আমি কেন, আপনার সময় তো সব কম, আমার অনেক কিছু টাচ করতে হবে সেই জন্য। এবং রাজনৈতিকভাবে বাংলাদেশের অন্যান্য দলকে যারা নির্বাচনের মাঠে নেই, আমার সহ-আলোচক অলরেডি বলে দিয়েছেন যে একটা দলকে তাদের দলীয় চিহ্নটাই ব্যালট বাক্সে, ব্যালট পেপারে নাই, এইরকম ঘটনা হয়নি। সেইখানে যাদের ব্যালট পেপারে তাদের চিহ্ন নেই, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তারা তো নির্বাচনেই নেই, তারা নির্বাচনে আসবে না, তারপরে তাদের উপরে হামলা কেন? তাদের ভোটটাও আমাদের চাই। কেন চাই? তোমরা আমাদেরকে ভোট দিতে হবে, না হলে এই দেশ থেকে বিতাড়িত করে দেব। এই যে হুমকি ধমকি করে তাদেরকে মারধর করে, তাদেরকে মব লিঞ্চিং এর মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে নিহত করা হচ্ছে, আহত করা হচ্ছে, এবং ভয়ভীতির মাধ্যমে
এই সমস্ত কার্যক্রম কিন্তু আন্তর্জাতিক যে পরিমণ্ডল, আন্তর্জাতিক আদালত, সেইখানে কিন্তু আমাদের বাংলাদেশ একটি আন্তর্জাতিক ভিলেজ হিসাবে, ইন্টারন্যাশনাল ভিলেজের অংশ বিশেষ হিসেবে এটা ICCPR, তারপরে বিভিন্ন কনভেনশন, ক্যাট, এগুলোতে কিন্তু অ্যাট্রাক্ট করে। সেখানে দায়বদ্ধতা রয়েছে যে একটি রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের কর্মকর্তারা কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করবে, কি ধরনের আপনার করবে, আপনি প্রিভেনশন গুলো নিবে, নিরাপত্তামূলক বিষয়গুলো যদি ওনারা না নিতে পারেন বা ফেলিউর হয়, অথবা যদি ওনারা চুপ থাকেন, চুপের আইনি ভাষা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার করা, কি বলে, আমাদের একটু আগে আমি যে কথাটা বললাম সেটা আমি ভুলে গেছি, যে ইনডেমনিটি নেওয়াটা, সেই এই যে দায় মুক্তি, বাংলায় দায় মুক্তি বলে, এটার অপর একটা আমরা যদি একটু স্পেসিফিক আজকের ইয়েতে আসি, হ্যাঁ আমি সেখানে যাচ্ছি। তো সেখানে এই দায় মুক্তি নিয়ে যদি ওনারা চুপ থাকেন, আর যদি সমাজে এখন এই নির্বাচনের প্রাক্কালে এই ধরনের অঘটনগুলো যদি ঘটতে থাকে, তাহলে কিন্তু ওনারা এটাকে পলিটিক্যাল কোনো লেপ দিতে পারবেন না। সেই দায় মুক্তির আওতায় উনি চুপ থাকবেন এবং ঘটনাগুলো হতে দেবেন। হ্যাঁ, এটা কিন্তু একেবারে আপনার যারা বসে আছেন উপদেষ্টা মণ্ডলী এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত কিন্তু কোয়েশ্চেনেবল, এবং ওনারা এই দায় মুক্তি পাবেন না। আমরা সরাসরি যে জিনিসটা আলাপ করতেই চাই সেটি হচ্ছে যে এই যে এত ঘটনা ঘটলো, নির্বাচনকে সামনে, 12 তারিখ নির্বাচন, কিন্তু গত মাসে এই পরিমাণ সহিংসতা বাড়লো, গণপিটুনি বাড়লো, মব বাড়লো, এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করছে কিনা এবং নির্বাচন আদৌ হবে কিনা, মূল প্রশ্নের জায়গাটা এটা। দায় মুক্তির আলোচনা আমরা আমরা একদম ওই আলোচনা, একটা আলোচনা শুনতে চাচ্ছি। একটু পেছনে যাই, সেটি হচ্ছে যে জামাতের আমির শফিক সাহেব অনেক আগেই নির্বাচনের তারিখ যখন দেয়, ঠিক ঘনাগণ ঠিক সেই সময় তিনি বলেছিলেন যে হানা ভোট এবং জাতীয় সংসদের জাতীয় নির্বাচন যদি একদিনে হয় তাহলে সেখানে গণহত্যা হবে, এবং উনি প্রথমে এই কথাটা বলেছিলেন। ঠিক আছে, তাহলে গণহত্যা, প্রশ্ন হচ্ছে গণহত্যা কে ঘটাবে? গণহত্যা ঘটাতে হলে সরকারের পক্ষ লাগবে এবং আরেক পক্ষ নিরীহ মানুষ লাগবে, এবং তার সহযোগী হিসেবে যেহেতু জামাত ইসলাম এই কথাটা বলেছেন, যেহেতু এই